প্রতিবাদেই আমরা একদিকে বর্তমান সরকার শক্ত করে আঁকড়ে ধরে বসে আছে পুরনো সেই সংবিধানের দোহাই, আর অন্যদিকে বিরোধী দলগুলো অনড় অবস্থানে আছে সংবিধান সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে। এই দুই বিপরীত অবস্থানের ক্ল্যাশ বা সংঘর্ষ এখন আক্ষরিক অর্থেই চরম পর্যায়ে পৌঁছে গেছে। এই জুলাই বিপ্লবের সফলতার অপর পৃষ্ঠে একই সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বিএনপির নেতৃত্বের ব্যর্থতার এক করুণ ইতিহাস। বিএনপির রাজপথে বিরোধী দলের জন্য 6 মিনিট একটু বসেন। আমরা এখানে না থাকি, আমরা তাহলে আপনাদের কাছে প্রস্তাব এসেছিল আপনারা বছরও সবাই আমরা একমত এবং সবাই বক্তৃতা। সংসদের ভেতরের আলোচনা বা টেবিলের রাজনীতি যে পুরোপুরি ডেডলকে বা অচল অবস্থায় রূপ নিয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো জাতীয় সংসদ থেকে জামাত ও এনসিপির ঐতিহাসিক সেই ওয়াকআউট। দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের নেতা দর্শক, শুধু সংসদ থেকে বেরিয়ে আসাই নয়, বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অত্যন্ত কড়া ভাষায় ঘোষণা দিয়েছেন, আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই। আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? গণভোট হয় নাই সংবিধান সংশোধনের জন্য, গণভোট হয়েছে সংবিধান সংস্কারের জন্য। আপনারা কালকেই দেখবেন যে আমরা কি করি। আমরা সংসদ থেকে ওয়াকআউট। অর্থাৎ সংসদের এসি রুমের তর্ক বিতর্ক শেষ, এবার ফয়সালা হবে রাজপথে। কিন্তু দর্শক, সংসদে আসলে কি ঘটেছিল? জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে টানা 2 ঘন্টা আলোচনা হলো, কিন্তু দিন শেষে স্পিকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত বা সমাধান এলো না। অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের কোনো রূপরেখা স্পিকার প্রদান করেননি। এই পরিস্থিতিটাকে বলা যায় রাজনৈতিক অচল অবস্থা। বিষয়টা খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন একটা বড় মোড়ে চারদিক থেকে গাড়ি এসে জ্যাম লেগে গেছে, কোনো ট্রাফিক পুলিশ নেই, আর কোনো ড্রাইভারই এই 1 ইঞ্চি ছাড় দিতে রাজি নয়। এই জ্যাম খোলার কোনো উপায় যখন থাকে না, তখন তাকেই বলে ডেডলক। আর কেউ যখন এভাবে ছাড় দিতে রাজি নয়, তখন সেই ট্রাফিক জ্যাম থেকে পরিত্রাণেরও আর কোনো উপায় নেই। অর্থাৎ এটি হলো ডেডলক অবস্থা। আর বর্তমান সংবিধান সংস্কারের বিষয়টি এই ডেডলক অবস্থায় রয়েছে। ডক্টর শফিকুর রহমান পরিষ্কার বুঝে গেছেন, সংসদের ভেতরের এই জ্যাম আর খোলার নয়। সরকারের কোনো প্রকার সদিচ্ছা নেই এই জট ছড়ানোর। আর যখন আলোচনার দরজা বন্ধ হয়ে যায়, তখন সাধারণ মানুষের দাবি আদায়ের একটাই পথ খোলা থাকে, সেটি হলো রাজপথ। যে কারণেই তিনি ঘোষণা দিয়েছেন যে যেহেতু সংসদে জনগণের অভিপ্রায় মূল্য পায়নি, তাই রাজপথেই এর চূড়ান্ত ফয়সালা হবে। জামাত এবং এনসিপি এতটা আত্মবিশ্বাসের সাথে আন্দোলনের ডাক দিচ্ছে কেন? কারণ তাদের পেছনে দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন রয়েছে। গণভোটে দেশের প্রায় 70% মানুষ জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি হলো পপুলার সরভেনিটি, অর্থাৎ জনগণের সার্বভৌমত্ব। এর সোজা অর্থ হলো একটি রাষ্ট্রের আসল মালিক হলো রাষ্ট্রের সাধারণ জনগণ। সংসদ সদস্য বা মন্ত্রীরা হলেন স্রেফ জনগণের নিয়োগ দেওয়া ম্যানেজার। এখন 70% মালিক যদি গণভোটের মাধ্যমে কোনো কাজের নির্দেশ দেয়, আর ম্যানেজাররা যদি সংবিধানের নিয়মের দোহাই দিয়ে সেই কাজ করতে অস্বীকার করে, তখন কি হবে? মালিক তো তার অধিকার বুঝে নিতে রাস্তায় নামবেই। বিরোধী দল মূলত এই জনগণের সার্বভৌমত্ব রক্ষার জন্যই রাজপথে নামার প্রতিশ্রুতি নিচ্ছে। তারা প্রমাণ করতে চাইছে গুটি কয়েক এমপির চেয়ে কোটি কোটি সাধারণ মানুষের রায়ের ওজন অনেক বেশি। প্রিয় দর্শক, এবার আসল কথায় আসা যাক। সরকার কেন এই গণভোটের রায় মানতে চাইছে না? তাদের অসুবিধাটা আসলে কোথায়? রাজনৈতিক বিশ্লেষকরা এর চমৎকার এবং যৌক্তিক কিছু কারণ বের করেছেন। প্রথমত, নির্বাচন ব্যবস্থা। জুলাই সনদে বলা আছে, মোট ভোটের আনুপাতিক হারে সংসদের উচ্চকক্ষ গঠিত হবে। রাষ্ট্রবিজ্ঞানে এটাকে বলা হয় আনুপাতিক প্রতিনিধিত্ব। বাংলাদেশের পুরনো নিয়ম অনুযায়ী যে দল বেশি আসন পায় তারাই ক্ষমতার একচ্ছত্র অধিপত্য হয়ে বসে। কিন্তু আনুপাতিক নিয়মে একটি দল সারা দেশে ঠিক যত শতাংশ ভোট পাবে, সংসদে ঠিক তত শতাংশ আসনই পাবে। অর্থাৎ এই নিয়মটি শুধু সংসদের উচ্চকক্ষের মধ্যে প্রতিফলিত হবে। এর মাধ্যমে একটি দলের রাতারাতি স্বৈরাচার হয়ে ওঠা প্রায় অসম্ভব। বিশ্লেষকদের মতে সরকার এই আনুপাতিক নিয়মটিকে ভয় পাচ্ছে, কারণ তারা চাইছে পুরনো স্টাইলেই দেশ চালাতে, যাতে ইচ্ছেমতো সংবিধান সংশোধন করে নিরঙ্কুশ ক্ষমতা ধরে রাখা যায়। বিশ্লেষকদের তুলে ধরা দ্বিতীয় কারণটি আরও বেশি গুরুত্বপূর্ণ। জুলাই সনদে সুস্পষ্টভাবে বলা রয়েছে, দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক, মানবাধিকার কমিশন, মহা হিসাব রক্ষক, নির্বাচন কমিশন ও হাইকোর্টের প্রধান বিচারক নিয়োগ হবে একটি সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র কমিশনের মাধ্যমে। আইন ও প্রশাসনের ভাষায় এটাকে বলা যায় প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। বিষয়টা একটা ফুটবল ম্যাচের মতো
চিন্তা করুন, মাঠের রেফারি যদি কোনো একটি নির্দিষ্ট দলের কোনো লোকের হয়, তবে কি সেই খেলা কখনো ফেয়ার হবে? অবশ্যই না। রাষ্ট্রের দুদক, পুলিশ বা নির্বাচন কমিশন হলো সেই রাষ্ট্রের রেফারির মতো। বিরোধী দলের দাবি অনুযায়ী জুলাই সনদ যদি বাস্তবায়িত হয়, তবে এই সব পোস্টে সরকার তাদের দলীয় নেতাকর্মীদের ঢুকাতে পারবে না, অর্থাৎ তাদের দলের আস্থাভাজন লোকদেরকে নিয়োগ দিতে পারবে না। আর এর ফলে এই প্রতিষ্ঠানগুলো জনগণের হয়ে কাজ করতে বাধ্য হবে। তৃতীয় বিষয়টি এবং সবচেয়ে যুগান্তকারী প্রস্তাবটি হলো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটি ভারসাম্য নিয়ে আসা। প্রস্তাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি একই সাথে দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না, অর্থাৎ একই ব্যক্তি রাষ্ট্রের নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হবেন না, যেমনটি হয়েছিল শেখ হাসিনা। সব দিক বিবেচনা করে দেখা গেল যে যুক্তির মাধ্যমে বা সংসদের নিয়মকানুন দিয়ে মানুষের এই যৌক্তিক দাবিগুলো আদায় করা যাচ্ছে না। তখন ডক্টর শফিকুর রহমান বাধ্য হয়েই বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন, আন্দোলনের বিষয়ে 11টি দলের জোট খুব দ্রুত বসে সিদ্ধান্ত নিবে। রাজনীতিতে এই ধরনের পদক্ষেপকে বলা হয় এক্সট্রা পার্লামেন্টারি অপোজিশন, অর্থাৎ সংসদ বহির্ভূত বিরোধী দলীয় রাজনীতি। যখন কোনো দেশের সংসদ সাধারণ মানুষের কথা শোনার বদলে শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের স্বার্থ রক্ষার হাতিয়ার হয়ে দাঁড়ায়, তখন বিরোধী দলগুলো সংসদের বাইরে রাস্তায় নেমে জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অত্যন্ত কার্যকর অংশ। 11 দলের এই জোটবদ্ধ হওয়া প্রমাণ করেছে যে দেশ একটি বৃহত্তর গণজমায়েত বা ব্যাপক জনসম্পৃক্ততার দিকে এগোচ্ছে। তাহলে দর্শক, একদিকে সরকারের পুরনো সংবিধানের দোহাই এবং ক্ষমতা ধরে রাখার চেষ্টা, আর অন্যদিকে জামাত এবং এনসিপির নেতৃত্বে 70% মানুষের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথের এই নতুন লড়াইয়ের ব্লুপ্রিন্ট এখন জনগণের সামনে পরিষ্কার। একটি সুন্দর ও বৈষম্যহীন দেশ গড়ার যে অপূর্ব সুযোগ তৈরি হয়েছিল, তা ব্যাহত করার বিরুদ্ধেই এই আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ডক্টর শফিকুর রহমানের এই ডাকে জনগণ কি আসলেই সাড়া দিবে? এনসিপি এবং জামাত মিলে কি বাংলাদেশে আরও একটি বড় পরিবর্তনের রূপকার হতে পারবে? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। হাইকোর্ট যাকে সাংবিধানিক বলেছেন, আপনারা গায়ের জোরে এটাকে এখন বলছেন অসাংবিধানিক। ভালোই তো। দ্যাট ইজ হোয়াট ইজ এ ডিকটমি। In one hand you are saying to uplift the constitution, in other way around you are destroying the constitution. আপনারা যারা আপনাদের ভাইদের রক্ত জড়িয়েছে, খুন করেছে, খুনের মামলা আছে, তাদেরকে আবার পুনর্বাসিত করে আমাদেরকে খুন করার জন্য লেলিয়ে দিচ্ছেন। চট্টগ্রাম থেকে এক সাংগঠনিক নেতাকে পাঠিয়েছে অস্ত্র সহ আমাদের। যদি সংবিধানই আমাদের রক্ষা করতে পারত, তাহলে সংবিধান আমাদেরকে বলে দিত যে আমাদের সেদিন বালু ট্রাক সরানোর ক্ষেত্রে সংবিধানের পৃষ্ঠা আমাদেরকে খুঁজতে হতো। সংবিধান যদি আমাদেরকে রক্ষা